অত্যন্ত সাধারণ ও সাদামাটা। ওনাকে যেভাবে বিদায় জানানো উচিত ছিল তা আমরা পারি নাই, কিন্তু তার প্রতি আমাদের হৃদয়ের ভালোবাসার কোনো ঘাটতি নাই। আমরা অন্তর দিয়ে তাকে সর্বদাই স্মরণ করব। এখন আমাদের সামনে বক্তব্য নিয়ে আসছেন অনুষ্ঠানের প্রধান অতিথি জনাব রাজিয়া বেগম, মহিলা বিষয়ক কর্মকর্তা ছিলেন। আমি ওনাকে ওনার মূল্যবান বক্তব্য রাখার জন্য বিশেষভাবে মহিলা সংগঠনের একজন সম্পাদিকার আজকের এই বিদায়ী অনুষ্ঠানে সম্মানিত সভাপতি অত্র উপজেলার সুযোগ্য নির্বাহী কর্মকর্তা, বিয়ানীবাজার উপজেলার মহিলা ভাইস চেয়ারম্যান, উপস্থিত বিশেষ অতিথিবৃন্দ এবং আজকের এই আয়োজনের যে সংগঠন, এই সংগঠনের সভানেত্রী সহ অন্যান্য সকল সদস্যবৃন্দ, আসসালামু আলাইকুম। এই সংগঠনটা একেবারেই নতুন, আমার হাত দিয়ে এর রেজিস্ট্রেশন হয়েছে। আমি সিলেটে এসেছি খুব বেশি দিন হয় নাই, মাত্র কয়েক মাস আগে আমি এসেছি। আমার কাছে ভালো লাগছে যে এত অল্প সময়ে একটা সংগঠন এত বিস্তৃতি লাভ করেছে। আমি এর জন্য আরো বেশি আনন্দিত যে আমাদের এই অত্র উপজেলার নির্বাহী কর্মকর্তা মহোদয় যে এই সংগঠনের ব্যাপারে খুবই আগ্রহী এবং উৎসাহী। উনি ইতিমধ্যেই আমি জানতে পেরেছি উনি একটা ট্রেনিং এর ব্যবস্থা করে দিয়েছেন। আমি আমার প্রথম চাকরি বিয়ানীবাজার উপজেলায় 1986 সালে। তখন আমি যে মঞ্চে উপবিষ্ট আমাদের যে ভাইস চেয়ারম্যান আছেন মহিলা, উনি সহ আমরা বাড়ি বাড়ি গিয়ে ঘুরেছি মহিলা সংগঠন করার জন্য। মহিলাদেরকে বের করে আনতে পারিনি, কিন্তু এখন যে মহিলারা নিজেদের আগ্রহে এভাবে সংগঠিত হতে চাচ্ছেন বা হয়েছেন, এই জন্য আমার খুব ভালো লাগছে। এই জন্য আমি আজকে অনেক কাজ ফেলে আমি এখানে আসার আগ্রহ প্রকাশ করেছি। এই জন্য আরো ভালো লাগছে যে এখানে একজন উপজেলা নির্বাহী অফিসার, উনি এত ব্যস্ততার মাঝে এই সংগঠনকে এই ধরনের একটা অনুষ্ঠানের আয়োজনে সহযোগিতা করেছেন এবং উনি নিজে থাকবেন বলে প্রতিশ্রুতি দিয়েছেন এবং অনেক সময় বের করে উনি উপস্থিত আছেন। যাক, আমি আর ওইদিকে যাব না। আমি চাই এভাবে আরো অন্যান্য ইউনিয়নও যে এই ধরনের সংগঠন তৈরি হোক, এই আশা আমি ব্যক্ত করছি আজকে এখানে। আমাদের মহিলা বিষয়ক অধিদপ্তরের এইসব সংগঠন তৈরি করার পিছনে একটা উদ্দেশ্য আছে। আমাদের মন্ত্রণালয়ের অধিদপ্তর খুবই তৎপর এই ধরনের মহিলা সংগঠন অনেক বেশি হোক। আমাদের এই সিলেট বিভাগে মহিলা সংগঠন অনেক কম। উত্তরবঙ্গে শত মহিলা সংগঠন, শত হাজার ছাড়িয়ে এক একটা জেলায় এরকম আছে, কিন্তু আমাদের সিলেট বিভাগে মহিলা সংগঠন নাই। এটার জন্য আমাদেরকে অনেক কথা শুনতে হয়, কেন নাই মহিলা সংগঠন, মহিলারা কেন সংগঠিত হচ্ছেন না। সবাই বলেন যে সিলেট অনেক বড় লোকের জায়গা। আমরা এটা বোঝাতে পারি না যে বড়লোক যিনি তিনি বড়লোক, সকলে বড়লোক না। তো আমি আশা করব যেন এখন অনেক সংগঠন হয়। আমাদের এই সংগঠন তৈরির উদ্দেশ্য হলো যে আমাদের এই দেশটাকে এগিয়ে নিতে হলে মহিলাদেরকে পিছনে ফেলে এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব নয়। পিছনে পড়া অগ্রসর মহিলা যারা আছেন এবং পিছনে পড়া যেসব মহিলা আছেন, এই পিছিয়ে পড়া মহিলাদেরকেও সাথে এগিয়ে নিয়ে যেতে হবে। মহিলাদেরকে পিছনে রেখে দেশকে কোনোভাবেই এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব নয়। যারা লেখাপড়া করে চাকরি করছে সেটা তো অন্য বিষয়ে, সংখ্যা খুবই নগণ্য, কিন্তু এই সকল সংগঠনের মাধ্যমে মহিলারা অনেক দূর এগিয়ে যেতে পারে।
আপনারা হয়তো বলবেন যে কিভাবে এগিয়ে যাব। একা কোনো কাজ করা সম্ভব হয় না। একটা সংগঠন একা একা অনেক বিষয় আমরা চিন্তা করতে পারি না, কিন্তু কয়েকজন মিলিতভাবে বসে যদি আমরা একটা আলোচনা করি, কথা বলি, তাহলে অনেকের মধ্যেই অনেক কিছু বের হয়ে আসে যে আমরা কিভাবে এগিয়ে যাব। আপনারা এগিয়ে যাওয়ার জন্য আপনারা অনেক সুযোগ আছে, সংগঠিত হয়ে সামাজিকভাবে, আর্থিকভাবে, মানসিকভাবে আপনারা এগিয়ে যেতে পারেন। সামাজিকভাবে আপনারা ভাবতেছেন হয়তো সামাজিকভাবে কিভাবে এগিয়ে যাব। সামাজিকভাবে এগিয়ে যাওয়ার আপনার প্রয়োজন আছে। আপনি যে একজন মহিলা, আপনি কেন ভাববেন যে আমি অবহেলিত? আপনার সামাজিকভাবে আপনার পরিবারের একটা অবস্থান আছে, সমাজে একটা অবস্থান আছে, আপনার একটা মূল্য আছে। আপনি একজন মহিলা, একটা সংসারের চাবিকাঠি। আমরা এখানে এক কথায় সবাই এটা স্বীকার করব যে কোনো পরিবার মহিলা ছাড়া এই পরিবারটা কি চলতে পারে? হয়তো চলে, কিন্তু খুব ভালোভাবে চলবে না। একজন মহিলা, আপনি একজন নারী, আপনি এই সংসারের পুরো দায়িত্বটা পালন করেন, সন্তান লালন পালন, রান্না বান্না, দেখাশোনা। আপনার হাজবেন্ড বাইরে থেকে রোজগার করে আনেন, এটা ঠিক, কিন্তু আপনি একটু চিন্তা করেন, বা আপনার স্বামী যদি চিন্তা করেন যে আপনার অবদান কতটুকু, তাহলে আপনাকে সামাজিকভাবে মূল্যায়ন করা হবে, সমাজে, পরিবারে, দেশে। আপনার সামাজিকভাবে আপনার অবস্থানটা সুদৃঢ় থাকতে হবে, আপনার মূল্য থাকতে হবে। আমি এটা বলছি না আপনি একেবারে শাড়ি আঁচল পেঁচিয়ে সংসারে একেবারে ঝগড়া করে আপনার অবস্থান ঠিক করে নেবেন। ঝগড়া করে এটা আদায় করা যাবে না। আপনার পরিবারকে বোঝাতে হবে যে আমার একটা অবস্থান আছে এই পরিবারে, আমি দেখো এই পদ্ধতি। তখন আপনার পরিবারও আপনার প্রতি সহনশীল হবেন, বুঝতে চেষ্টা করবেন যে আপনি একজন নারী, আপনার মূল্যায়ন আছে, বা আপনি কি করতেছেন। আপনি হয়তো আর্থিকভাবে কোনো আয় রোজগার করেন না, কিন্তু হিসাব করলে দেখা যায় একজন মহিলা যে সে সারাদিন সকাল থেকে রাত পর্যন্ত যে কাজ করে, তার ওইটা আর্থিকভাবে অনেক অনেক মূল্যবান। এই কাজগুলো করার জন্য যদি আমরা একজন কাজের লোক নিয়োগ করি, তাহলে 5,000 টাকা কমে সেই কাজ করবে না। এবং আপনি যে যত্ন করে সংসারের কাজ করবেন, ওই কাজের লোকটা অত যত্ন করে করবে না। বাচ্চা লালন পালন করেন আর রান্না বান্না করেন, আপনার 1 কেজি টাকায় 7 কেজি চাল খরচ করবে, 1 লিটার তেল টাকায় 10 লিটার তেল খরচ করবে। তাহলে আয়টা কোন দিকে হচ্ছে, বা লাভটা কোন দিকে হচ্ছে, ক্ষতিটা কোন দিকে হচ্ছে, এটা আমরা একটু চিন্তা করলেই এটা হিসাব মেলাতে পারি। এরপরে আর্থিক দিক দিয়ে যদি আপনারা মনে করেন আর্থিক কিছু করতে চান, আপনারা এই সংগঠনের মাধ্যমে আর্থিক উন্নয়নও করতে পারেন। কিভাবে আপনারা সেলাই শিখতে পারেন, খাদ্য ফুড প্রসেসিং, আচার বানানো, অন্যান্য কিছু ছোটখাটো চানাচুর তৈরি করা, এগুলো আপনারা এখানে আমি ইতিমধ্যেই জানতে পেরেছি আপনারা অনেক উৎসাহী, উদ্যোগী। আপনারা বিভিন্ন জায়গায় ট্রেনিং হচ্ছে। আমাদের এখানে ভাই বলে গেছেন ওনার দপ্তর থেকে যা সহযোগিতা করার করবে প্রত্যেকেই করবেন, কিন্তু আপনাকে এগিয়ে আসতে হবে, আপনার আগ্রহ থাকতে হবে নিজে। আপনারা যদি এগুলো শিখেন, তাহলে ঘরে বসে আপনারা আয় করতে পারবেন, স্বাবলম্বী হতে পারবেন। নিজের আয়ের 10টা টাকা খরচ করতে পারা, এটার মধ্যে অনেক আনন্দ। এখন আপনি চাইলে, ইচ্ছা করলে আপনি এই ধরনের আয় রোজগারের আপনি একটা ব্যবস্থা করতে পারেন আপনার সংগঠনের মাধ্যমে। এবং সংগঠনে যারা দরিদ্র মহিলারা, এরপরে আপনাদের পরিষ্কার পরিচ্ছন্নতার ব্যাপার আছে। আপনারা সংগঠনে প্রতি মাসে মিটিং করবেন, 15 দিনে মিটিং করবেন, সপ্তাহে করবেন। সেই মিটিংয়ে আপনারা পরিষ্কার পরিচ্ছন্নতার বিষয়ে আলোচনা করবেন, কিভাবে পরিষ্কার পরিচ্ছন্ন থাকা যায়। পরিষ্কার পরিচ্ছন্ন না থাকলে আপনি নানা ধরনের অসুখ বিসুখের সম্মুখীন হবেন। আপনার পরিবার যদি অসুস্থ হয়, তাহলে আপনার সব কিছু ব্যর্থ। আপনার স্বামী যতই রোজগার করে আনেন, আপনার সংসারে যদি অসুখ বিসুখ লেগেই থাকে, তাহলে কিন্তু ওই রোজগারে উনি খুব বেশি দূর এগোতে পারবেন না। এইসব বিষয়ে আমরা আমাদের মহিলা বিষয় অধ্যক্ষ থেকে নানা ধরনের বই, পুস্তক, পোস্টার দেওয়া হয়, আপনারা সেগুলা সংগ্রহ করবেন। যারা লেখাপড়া জানেন আলোচনা করবেন যে পরিষ্কার পরিচ্ছন্নতার বিষয় কি, স্যানিটেশনের বিষয়ে আমি শুনছি কিছুক্ষণ আগে। আপনারা স্যানিটেশনও কেন স্যানিটারি ল্যাট্রিন ব্যবহার করবেন, খোলা পায়খানা ব্যবহার করলে
আপনাদের নানা ধরনের অসুখ বিসুখ হবে, এগুলা বিষয় জানতে পারবেন। আপনি বাড়িতে একা বসে থাকলে অনেক কিছু জানবেন না, কিন্তু যখন একত্রিত হবেন তখন আলাপ আলোচনার মাধ্যমে আপনারা অনেক কিছু জানতে পারবেন। এখান থেকে আপনার একটা মানসিক উন্নতি হবে, মানসিক উন্নয়ন এগুলাই। আপনি একটা মিটিং করে বাড়িতে ফিরে যাবেন, দেখবেন আজকে আপনার ভালো লাগতেছে, খুব ভালো লাগতেছে, আমি শিখে আসছি, ওই আমার দুটো কথা বলছে। তো আপনারা অনেকক্ষণ ধৈর্য সহকারে বসে আছেন। আমরা মহিলা বিষয়ক অধিদপ্তর থেকে যেসব সাহায্য করার আমরা করব। আমাদের সরকারের অনেক সীমাবদ্ধতা আছে, সরকার চাইলেই অনেক কিছু দিয়ে দিতে পারবে না, কিন্তু আপনারা এখানে এই এলাকাটা হলো বিদেশি অধ্যুষিত এলাকা। আমি জানি আপনাদের যে বোন চলে যাচ্ছে শুধু আমেরিকায়, তো আমেরিকা যদিও অনেক দূরের দেশ, আজকাল কোনো দূর না, ফোন টিপলেই কথা বলা যায়। আমি মনে করবো উনি দূরে যাচ্ছেন না, দূরে গিয়ে আপনাদের কাছে থাকতেছে, উনি আরো সহযোগিতা করবেন। ওই উন্নত দেশে কিভাবে মানুষ উন্নতি করছে ওইগুলা উনি শিখে এইখানে আপনাদের মধ্যে এসে এগুলা শেয়ার করবেন। মাঝে মধ্যে উনি আসবেন, আমি আশা রাখতেছি। আর আমি আপনাদের আরো উন্নতি কামনা করতেছি এবং আমাদের দপ্তর থেকে যা সহযোগিতা করার আমি করে যাব। তো আমি আরেকটা কথা বলে শেষ করতে চাই, আপনাদের এই সংগঠনের যে সঞ্চয়ের বিষয় আছে এগুলো আপনি সঠিকভাবে করবেন, খাতাপত্র সঠিকভাবে ঠিক থাকবে। আপনাদের রেজিস্ট্রেশনের 2 বছর মেয়াদ হয়ে গেলেই আপনারা অনুদানের জন্য আবেদন করতে পারবেন। অনুদানের জন্য আবেদন করার জন্য আপনাদের খাতাপত্র সঞ্চয় এগুলো সঠিক থাকতে হবে, অডিট রিপোর্ট থাকতে হবে। এগুলো থাকলে আপনারা আবেদন করলেই আমাদের সরকার থেকে যে অনুদান পাওয়া এটা পেয়ে যাবে। আমাদের সরকার এই বর্তমানে সরকার এবার এসে বিশেষ অনুদান যেটা দিচ্ছেন এটা ভালো পর্যায়ের অনুদান দিচ্ছেন, 40,000 টাকা করে। এবং সাধারণ অনুদানও অনেক আগে আসতো 2,000, 3,000, 4,000, এখন কিন্তু 15,000, 20,000, 24,000 এরকম করে আসছে। আমার মনে হয় এই টাকাটা একেবারে অল্প টাকা না। আপনাদের 2 বছর হয়ে গেলে আপনারা আবেদন করবেন, আমরা সরকারিভাবে যা সহযোগিতা করার তা করে যাব। আমি এই কথা দিচ্ছি। আর আমি যদি নাও থাকি, যে অফিসার আসবে সে আপনাদের সহযোগিতা করবে। তো আমি আপনাদের সর্বোচ্চ মঙ্গল কামনা করে আবার এখানে যারা আয়োজনে সহযোগিতা করেছেন সবচেয়ে বেশি আমি ধন্যবাদ জানাচ্ছি আমাদের উপজেলা নির্বাহী অফিসার। উনি খুবই আন্তরিক মহিলাদের উন্নয়নের ব্যাপারে। আপনারা উনি থাকতে থাকতে যত সুযোগ গ্রহণ করার সুযোগ নিয়ে নেবেন, ওনার সুযোগ দেওয়ার অনেক